তো আজকে আমার ডে থ্রি আজকে ফ্রাইডে ছিল, সো আমি আসলে বাসাতেই ছিলাম। আমার ছেলেকে বেসিক্যালি সময় দিয়েছিলাম বাসায়। তো আমি ভাবছিলাম আসলে কি অর্ডার করা যায়। গত 2 দিন তো একটু বিদেশি ধাঁচের খাবার খেয়েছিলাম, তো আজকে চিন্তা করলাম যে একটু বাংলা টোনের কোনো খাবার খাওয়া যায় কিনা আর কি। তো ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম যে আমার আসলে মাইন্ডফুল ইটিং এর থার্ড ডেতে আসলে কি হতে পারে। তো আমি ভেবে দেখলাম যে আমার আসলে পার্সোনালি রুটি, ভাজি, ডাল এই টাইপের খাবারগুলো আসলে খুব পছন্দ, এবং অনেক দিন পর্যন্ত আর কি একদম ছোটবেলা থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত আসলে বাসায় রুটি ভাজি, হোটেলে গেলে রুটি ভাজি, অথবা হচ্ছে কোনো জার্নিতে গেলে রুটি ভাজি, এই জিনিসগুলো আসলে প্রচুর পরিমাণে আসলে খাওয়া হয়েছে। সো এটা কাইন্ড অফ একটা মেমোরির মধ্যে আসলে চলে আসছে যে রুটি, ভাজি, ডাল, ডিম, সবজি এই টাইপের আইটেমগুলো অনেক আগে থেকে খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে, এবং আবার অনেক দিন পর্যন্ত গ্যাপও পড়ে গেছে। লেটস সে যে একদম ছোটবেলা থেকে যদি শুরু করি তাহলে প্রায় 20 বছর টানা আসলে রুটি, ভাজি, ডাল, সবজি, ডিম এগুলোর উপরই ছিলাম। আবার অন্যদিকে লাইফের প্রায় হয়তো 10-15 বছর আবার ওগুলো খাইনি, এই টাইপের একটা ব্যাপার আর কি। আমার বয়স মনে অনেক বেশি হয়ে যাচ্ছে ওভার ক্যালকুলেশন মনে ভুল হচ্ছে কিছুটা। এনিওয়েজ, তো দীর্ঘ সময় রুটি ভাজির উপরে ছিল, অ্যান্ড দেন হচ্ছে রুটি ভাজি আবার বাদ দিয়ে দিছি আমার লাইফ থেকে। কারণ হচ্ছে এই খাবারগুলো আসলে সকালবেলা আসলে প্রচুর ক্যালোরি, ফ্যাট, প্রোটিন ছাড়া কিছু খাবার হয়ে যায় আর কি। এনিওয়েজ, আজকে আমি চিন্তা করলাম যে রুটি ভাজিই খাবো। সো আমি কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট বা কোনো ফেমাস কিছু আসলে সিলেক্ট করিনি। আমি র্যান্ডম এলাকার পপুলার দোকান থাকে না, রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল যেটাকে বলে আর কি, বাংলা হোটেল। সো এলাকার কোনো একটা বাংলা হোটেলে আমি আসলে যেখানে দেখলাম যে রিভিউ বেশি এবং আগেও কয়েকবার আনা হয়েছে, খুবই আসলে ওই যে হোটেল ধাঁচের আর কি। ওখানে আসলে সফিস্টিকেটেড না ব্যাপারটা, বাট মজা। সো হেলদি জিনিসও না, বাট মজা। সো আমি যেটা অর্ডার করলাম যে তেল ছাড়া পরোটা, যেটা আর কি তেল ছাড়া স্পেশাল পরোটা একটা ছিল, সেটা অর্ডার করলাম। দেন হচ্ছে মুগ ডাল অর্ডার করলাম, বুটের ডাল ছিল, ভাজি ছিল। আর বাসায় হচ্ছে আমার রুটি পরোটার সাথে খাওয়ার খুব পছন্দের একটা মেনু হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মাখায় চটকায়ে হচ্ছে ডিম ভাজি করা আর কি। তো এটা আমার কাছে খুব পছন্দ। সো ওভারঅল এই খাবারটা আসলে যেটা বললাম যে ছোটবেলা থেকে আসলে এইভাবেই খেয়ে বড় হয়েছি। খাবার আসলে স্পেশাল ভাবে বলার কিছু নাই। সো পরোটা, ভাজি, মুগ ডাল, বুটের ডাল, ডিম, এগুলো তো আসলে খুবই বেসিক কিছু খাবার, এটা মানুষ খেয়ে খেয়ে বড় হয়েছে। আর হচ্ছে অনেক ভালো ভালো জায়গা অনেক কিছু আছে, যেমন ধরেন যে ঢাকায় এই মুহূর্তে হালদা ভ্যালে নামে যে টি লাউঞ্জটা আছে। সো হালদা ভ্যালে বেসিক্যালি চায়ের জন্য বিখ্যাত, ওদের চায়ের ব্র্যান্ড আছে। তবে হালদা ভ্যালেতে খুবই চমৎকার পরিবেশে আসলে কিছু বাংলা খাবার, ইন্ডিয়ান খাবার, কিছু ইংলিশ খাবার আসলে সার্ভ করে, স্প্যানিশও আছে মনে হয়। সো ওদের ডাল, ভাজি, চিকেন স্যুপ এগুলো অন্য লেভেলের, খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগছে। সো মেবি কোনো একটা সময় হয়তো বা এটা একটা ভালো আইডিয়া হতে পারে, কালকে হয়তো এটা খেতে পারি। আচ্ছা, আজকেরটা নিয়ে বলি, যেটা হলো যে আমি রুটি, ডাল, ভাজি এগুলো তো অর্ডার করে খেলাম। তো যেটা বললাম যে খুবই সিম্পল একটা খাবার। তো খেতে খেতে আমি একটা সময় না হঠাৎ করে খুব কেমন যেন খুব পরিচিত একটা স্মেল, পরিচিত একটা আসলে ভাইব পাচ্ছিলাম আর কি। তো হঠাৎ করে ব্রেনে আসলে হিট করলো যে এই খাবারটা আমার জন্য আসলে খুব ইমোশনাল খাবার। এই খাবারটা একে তো ছোটবেলা থেকে আসলে খেয়ে আসতেছি, এবং দীর্ঘ সময় খাওয়ার পরে আবার দীর্ঘ সময় গ্যাপ পড়ে গেছে। সো হঠাৎ করে যখন টেস্ট বাডে এই খাবারটা আসছে, এবং সকালে ঘুম থেকে উঠার পরে ঘন্টাখানেক পরে আর কি, অন্য ধরনের একটা ফিলিংস, অন্য ধরনের একটা ফিলে আসলে আজকে আমি চলে যাই। তো আমি খাচ্ছি সিম্পল একটা খাবার, মচমচে একটু কুড়মুড়ে টাইপের একটা এফেক্ট চলে আসছে পরোটাতে। দেন হচ্ছে ভাজিটা অনেক অনেক মশলা, রসুন দিয়ে আসলে করা, রসুনের স্মেল পাওয়া যাচ্ছে। অ্যান্ড সম্ভবত ওরা একটু টক দইয়ের মতো দেয়, যার কারণে একটু ছানা ছানা একটা ভাব চলে আসে সবজিটার মধ্যে। বাংলা সবজি বেসিক্যালি পেঁপে, গাজর, আলু এই টাইপের সবজি দিয়ে করা। মুগ ডালটা যেটা করলো যে মুগ ডাল সাধারণত যেটা হয় যে একটু যদি ভেজে বা একটু যদি কড়াইতে তেলে যদি মুগ ডালটা প্রিপেয়ার করে তাহলে আসলে খুব ভালো একটা স্মেল ছড়ায়। সো ওরা ওই প্রসেসে আসলে রান্না করছে মুগ ডালটা। অ্যান্ড বুটের ডাল ভেরি মিনিমাল। সো যেটা মনে হচ্ছিল যে গরুর মশলা বা মুরগির মশলা জাতীয় কিছু একটা ইউজ করছে, অথবা লেটস সে প্রিভিয়াস দিনের অথবা আগের রাতের কিছু মশলা সাধারণত হোটেলগুলোতে মিশিয়ে দেয়, আবার নট ব্যাড, ওকে, ওভাবে করে আসলে একটা টোন আসছিল আর কি এমন। অ্যান্ড পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি, ভেরি ভেরি গুড কম্বিনেশন আর কি। সো আজকের মাইন্ডফুল খাবারের সকালের ব্রেকফাস্ট আসলে খাবার ছিল এগুলোই। বাট আমি আসলে কিছু গল্প না বলে আসলে আমি থাকতে পারছি না, কারণ আমার কাছে অনেক দিন আগে আমি যখন কন্ট্রোল করতে পারছিলাম না ডায়েটের বিষয়টাকে, খাবার যখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, লেটস সে ইচ অ্যান্ড এভরি ডে আমার আসলে ব্রেক যাচ্ছিল। তো আমি বিভিন্নভাবে আসলে খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে am I that person যে কোনোভাবেই আসলে কোনো খাবার আমি কন্ট্রোল করতে পারছি না, আর প্রতিদিনই কোনো না কোনো কারণে ব্রেক হয়ে যাচ্ছে। সো ইদার আমি ব্রেক
করেই যাব সারা জীবন, অথবা হচ্ছে একটা ভালো লাইফস্টাইল আসবে সেটা আর কি। সো এভাবে করতে করতে এমন একটা সময় আসলো যখন আমি চিন্তা করছি, এটা প্রায় আজ থেকে 2 বছর আগের ঘটনা। তো আমার কাছে হঠাৎ করে একটা আইডিয়া জাস্ট মাথায় আসলো আর কি, যে আমরা খাবার খাই আসলে, মানে খাবার জিনিসটা না কাইন্ড অফ আমাদের মাসেল মেমোরিতে চলে আসার মতো একটা ব্যাপার, বা ব্রেইনে একটা সেট হয়ে যাওয়ার ব্যাপার। তো সকালবেলা উঠে, ঘুম থেকে ওঠার পরে আমরা যারা সকালবেলা একদম নাস্তা করে বাসা থেকে বের হই, অথবা দুপুরবেলা ভাত খাই, বিকালবেলা সিঙ্গারা সামুচা খাই, অথবা লেটসে কিছু ভাজা পোড়া নাস্তা পানি করি, রাতে আবার বাসায় এসে ভাত খাই। তো আপনি ভেবে দেখেন, যারা অফিস করে বা যারা স্কুলে যায়, এমনটা কিন্তু না যে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনার আসলে প্রচন্ড ক্ষুধা লাগছে, সেজন্য আপনি তাড়াতাড়ি করে কিছু খাচ্ছেন। কারণ আমাদের এখনকার সোসাইটিতে সবাই আসলে হালকা পাতলা রাত জাগে। তো এমন না যে প্রপারলি একদম আপনি রাত 8টায় ঘুমিয়ে ভোর 4টায় উঠে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। সো লেট নাইট কিছু মিল আসলে থাকেই। আপনি সকালবেলা যখন উঠলেন তখন আসলে বডিতে একটা ফুল অনুভূতি হবে, অথবা ঘুম ঠিক না হওয়ার কারণে একটু ব্লোটেড ভাব হতে পারে, অনেক কিছু হতে পারে। সো সকালবেলা পেট চোচো ক্ষুধা নিয়ে ওঠার এখনকার সময়টা আসলে না। সামহাও মানুষ রাতের বেলাও কিছু স্ন্যাক্স আসলে খায়। তো আপনি ভেবে দেখেন, আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন কিন্তু আপনার প্রপারলি আসলে ক্ষুধা যে আছে তা কিন্তু না। সো আপনি তাও হয়তো বা জোর করে পরোটা, ভাজি, রুটি, খিচুড়ি, ভাত এটসেট্রা হয়তো খেয়ে যাচ্ছেন। বা অনেক সময় এমন একটা সময় ছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে যখন একটা অফিসে ছিলাম, তো ওখানে হচ্ছে আমরা যাওয়ার পথে 3জন মিলে হচ্ছে সিএনজি করে যেতাম। তো যাওয়ার পথে আমরা নাস্তা করতাম হচ্ছে সিঙ্গারা। তো সকালে যেহেতু অবস্থা ওরকম ছিল না, ব্যাচেলার লাইফই তখন ছিল আর কি। তো সকালবেলা একটা হোটেল থেকে আমরা ধরেন যে 3জন মিলে প্রায় 15-20টা সিঙ্গারা আমরা নিতাম। তো রাস্তা সিএনজিতে বসে বসে আসলে খেয়ে যেতাম আর কি। জাস্ট ইমাজিন, মানে আমাদের গাট হেলথ কি পরিমাণ স্ট্রং ছিল যে ওগুলো টলারেট করতে পারছে আর কি। বাট এখন আসলে পসিবল না, বয়স অনেক হয়ে গেছে। তো ব্যাপারটা এমন যে আমরা যখন সকালবেলা এই নাস্তাগুলো করছি, তো এগুলো কিন্তু আমাদের আসলে কাইন্ড অফ একটা মেমোরিতে চলে আসছে, এবং আমরা আসলে ইউজ টু এই নাস্তাগুলো করাতে। তো আজকে আমি অনেক দিন পরে এই নাস্তাটা করার সময় আই ওয়াজ নট হাংগ্রি অ্যাট অল। কারণ আমার তো প্রায় 6-7 বছরের মতো হচ্ছে এমন যে আমি কাইন্ড অফ একটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং লাইফস্টাইলে আসলে আছি। সো সকালবেলার একবার ঘুম থেকে উঠেই নাস্তা করার যে বিষয়টা, এবং ঘুম থেকে উঠেই কার্ব জাতীয় জিনিস দিয়ে নাস্তা করার বিষয়টা আসলে আমি অনেক দিন পর্যন্ত গ্যাপ দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি আর কি। তো লাইফের এই অবস্থায় এসে আমার কাছে না হঠাৎ করে আজকে খুব আমি ইমোশনাল হয়ে যাই। তো ইমোশনাল হয়ে যাই, পুরনো কিছু টেস্ট আসলে টেস্ট বাডে এসে লাগে। লেটস সে যে সর্বপ্রথম মনে পড়লো চিটাগাংয়ে। সো ওখানে খুব ভালো ভালো দুটো হোটেল ছিল আর কি। তখনকার সময় নাম ছিল সম্ভবত আল মজিদ। তো আল মজিদের পরোটা ভাজি এবং হচ্ছে স্যুপ পায়া, এটা না খুবই ফেমাস ছিল আর কি ওই সময়। ওকে, অ্যান্ড হচ্ছে জামান হোটেলের নান পায়া, এটাও খুবই ফেমাস ছিল। দেন হচ্ছে বাসাতেও আসলে রুটি ভাজি, রুটি পরোটা এগুলোই আসলে থাকতো আর কি। তো আমি কন্টিনিউয়াসলি জীবনের 15 বছর কিন্তু টানা পরোটা ভাজি, রুটি ভাজি খেয়ে আসলে বড় হয়েছে, এবং অনেকগুলো অ্যামাউন্টে আসলে খেয়ে বড় হয়েছে। মানে এমন না যে হাফ পিস, তখন তো আর মেপে খেতাম না। তো 3-4টা পরোটা দেখা যেত এমনি খেয়ে ফেলতাম, 3-4টা রুটি এমনি খেয়ে ফেলতাম। আগের দিনে যদি মাংস থাকতো এর সাথে ভাজির সাথে মিশিয়ে আবার খেতাম। মাঝে মাঝে ডিম পোচ দিয়ে, নরম কুসুম দিয়ে খেতাম। মাঝে মাঝে হচ্ছে পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়ে হচ্ছে ভালো করে ডিম ভেজে খেতাম। আবার হচ্ছে ওই যে মুগ ডাল টাইপের যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে খেতাম। মানে ভ্যারিয়াস হচ্ছে কিছু মেনু আর কি। তো আমার মনে পড়ে যাচ্ছিল একের পর এক যে লেটসে ছোটবেলায় বাসার খাবার, ছোটবেলায় মাঝে মাঝে হোটেলে আমি আব্বার সাথে একবার কোনো একটা জায়গায় যাই। তো অনেক গ্রামের একটা এরিয়া আর কি। তো তখন মেবি আমি ক্লাস 5-এ পড়ি। তো ওই সময়টাতে চিটাগাংয়ে একদম গ্রাম সাইডের একটা জায়গায় একটা কাজে আমরা যাই। তো তখন ভোর প্রায় 7টা। সো সাধারণত স্কুলের জন্য আমাকে চলে যেতে হতো লেটসে 8টার দিকে, মানে বাসা থেকে বের হয়ে যেতে হতো। সো 7:45 দিকে বাসা থেকে বের হয়ে যেত আর কি। তো 7টা বাজে আমরা ওই জায়গায় গিয়ে পৌঁছাই। তো আমরা প্রায় ভোর 6টার দিকে বের হয়েছিলাম। 7টা বাজে ওখানে পৌঁছে আধা ঘন্টার মধ্যে কাজ আসলে শেষ হয়ে যায়। দেন 7:30টার সময় আমরা দেখলাম যে আসলে ওই সময়ে ব্যাক করে স্কুল করা আসলে পসিবল না। তো ফার্স্টে যে চিন্তা, আব্বা বললো যে ওকে আজকে তাহলে স্কুল করা লাগবে না। তো আমরা হোটেলে বসে আসলে খেলাম আর কি। ওকে, তো ওই টোন, একটা প্যাটার্ন, যে মুচমুচে একটা পরোটা, তারপর হচ্ছে খুবই ব্লেন্ডেড বলতে মশলাপাতি দিয়ে ভালো মতো ব্লেন্ডেড একটা সবজি, এর সাথে মুগ ডাল। তো হোটেলগুলোতে কিন্তু ডাল ভাজি এগুলো মিশিয়ে দেয়। আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে একটা ডিম পোচ বা ডিম আমলেট এই টাইপের কিছু একটা আপনাকে এনে দিবে। অনেক স্মৃতি আসলে
টাক 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 করে মাথায় একের পর এক আসছিল আর কি। তো ক্লাস 9-10 দিকে আবার মানে এসএসসি পরীক্ষা ঠিক আগে আগে, তো তখন হচ্ছে কিছু টাকা পয়সা জমায়ে প্রচুর ক্ষুধা লাগতো তখন আর কি, কোনো একটা কারণে যে তখন মনে হয় আমার এই যে তখন এতটা মোটা ছিলাম না আমি, তো তখন একটা ক্ষুধার ভাব লাগতো এবং প্রচুর আসলে খেতে হতো। এখন বাসায় এতগুলো যদি খাচ্ছি বললে তো আসলে হয় না। তো আমার মনে আছে এখনো যে আমাদের দারোয়ান ছিল, তো দারোয়ান চাচাকে আমি হচ্ছে সন্ধ্যার সময় ওকে চুপি চুপি ওনাকে ডাকতাম, যে ডেকে বলতাম যে আপনি আমাকে এই খাবারগুলো এনে দেন। তো তখন ওখানে আমি তখন সুগন্ধায় ছিলাম, তো সুগন্ধার মাজার বলে একটা ব্যাপার ছিল, সুগন্ধার মাজারের পাশে একটা হোটেল ছিল। তো ওই হোটেলে খুবই সস্তায় খুবই কম দামে অনেক মজার মজার কিছু খাবার পাওয়া যেত আর কি। তো ডাল ভাজি, পরোটা, পেঁয়াজু, বেগুনি, ছোলা মুড়ি, এই টাইপের অনেকগুলো খাবার পাওয়া যেত। তো আমি চুপি চুপি হচ্ছে ওনাকে দিয়ে টাকা দিয়ে আনাতাম, আনার পরে আমি চুপি চুপি রুমে বসে আসলে খেতাম। সো মানে অ্যামেজিং, দ্যাট ওয়াজ অ্যামেজিং। সকালবেলার পরোটা ভাজি কিন্তু এক ধরনের, বিকালবেলার পরোটা ভাজি কিন্তু আরেক ধরনের। আমার কাছে যেটা মনে হয়েছে যে সকালবেলাটা একটু কম মজা হয় ইন জেনারেল, কারণ অথবা সকালবেলা মানুষ খালি পেটে খাই দেখে মজা বেশি লাগে, এটা হতে পারে। বাট আপনি যদি কম্পেয়ার করেন তাহলে সকালবেলার খাবার একটু কম মজা হয়, বাট বিকেলবেলাগুলো খুবই স্পেশালভাবে করে, কারণ বিকেলবেলা আপনাকে পরোটা ভাজি খাওয়ানো কিন্তু একটা সেলিং পয়েন্ট ওদের জন্য। তো আপনাকে ম্যানেজ করে ম্যানিপুলেট করে যে ওরা পরোটা ভাজি, নান রুটি এগুলো খাওয়াচ্ছে, প্রাইসও বেশি রাখে, তেল চর্বিও বেশি দেয় এবং হচ্ছে মশলাপাতিও বেশি দেয়, আপনি খেতেও বাধ্য, খুবই আয়োজন অবস্থা আর কি। তো এনিওয়েজ, সো পরোটা ভাজি, সবজি, ডাল এগুলোর সাথে আসলে অনেক দিন আগের সম্পর্ক। তো আমি আসলে আই গট ভেরি ইমোশনাল অ্যাকচুয়ালি। আমার একের পর এক ফ্ল্যাশব্যাক হচ্ছিল, স্কুল লাইফ, কলেজ লাইফ, দেন হচ্ছে কলেজ লাইফে তো মানে প্রতিদিন মানে প্যারেড কর্নারের পাশে ইচ অ্যান্ড এভরি ডে, মাঝে মাঝে দিনে 3-4 বারও মনে হয় খাওয়া হতো একটা হোটেলেই। লেটসে সকালবেলা হয়তো পরোটা ভাজি খেতাম, দুপুরবেলা হচ্ছে গিয়ে কিমাপুরি থাকতো, তো কিমাপুরি মুরগির ঝোল দিয়ে দিত। তো কিমাপুরি দেওয়ার সাথে আবার মুরগির ঝোল যখন উপরে দিয়ে দিত তখন আসলে অন্য লেভেলে একটা টেস্ট চলে আসতো। তো তখন মানে ফিনান্সিয়াল তো প্রচুর ক্রাইসিস তখন, স্টুডেন্ট লাইফে, কলেজ লাইফে তাদের টাকা পয়সা ছিল না। তো দেখা যেত যে ম্যাক্সিমাম আমরা দেখা যেত যে একটা আসলে এফোর্ড করতে পারতাম সামহাও আর কি, লাঞ্চ হিসেবে একটা কিমাপুরি। মাঝে মাঝে টাকা বেশি থাকলে দুইটা নিয়ে ফেলতাম, মানে সেদিন হচ্ছে পুরোপুরি একটা জান্নাতি খাবার আর কি, যে 2টা কিমাপুরি মুরগির ঝোল সহ একসাথে করে খাওয়া হয়েছে। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে এত রিফ্রেশিং একটা খাবার আসলে ওটা ছিল। আমি খেতে খেতে একটা পর্যায়ে ইমোশনাল হয়ে আমি ভাবা শুরু করলাম যে আমার সেই আগের অনেক বছর আগে যে থিওরিটা নিয়ে কথা আসলে শুরু করছিলাম আর কি, ওই থিওরিটার কথা মনে পড়ে গেল যে আমরা আসলে খাবার খাই না, আমরা আসলে একটা অভ্যাস খাই, আমরা আসলে একটা ইমোশন খাই, আমরা আসলে একটা রিচুয়াল খাই। তো হ্যাঁ, 4 নম্বর ব্যাপার হতে পারে যে হ্যাঁ, আপনার যখন সত্যি সত্যি ক্ষুধা লাগবে তখন আপনি যে কোনো কিছুই খাবেন, ওকে। তখন সাধারণত এটা ঘটে যে অখাদ্য আপনার মজা মনে হয়, অথবা যে কোনো হোটেলের বাজে খাবারও আপনি খুবই আয়োজন করে আসলে আরাম করে খেয়ে ফেলতে পারেন। তবে সাধারণত যেটা হয়, এক্সাম্পলটা এমনটা ছিল যে আমি মাঝে কফি এবং কুকি, টাবাকের কফি অ্যান্ড কুকি, এই দুটোর প্রেমে পড়ে যাই। তো অলমোস্ট এভরিডে আমি হচ্ছে টাবাকের কফি অ্যান্ড কুকি খেতাম আর কি। তো এটা ব্রেক করতে পারতেছিলাম না আর কি কোনোভাবে, ওকে। সো এটা আসলে খুবই আনহেলদি, কারণ কুকিতে এত পরিমাণে সুগার, এটা আসলে কোনোভাবে ইনটেক করা ঠিক না। তো আমি ভাবতে ভাবতে একটা সময় বের করলাম যে ওকে, লেটস ডু ইট, আমি ডার্ক চকলেট খাই অ্যান্ড হচ্ছে কফি খাই। সো লেটস সি এটা আসলে কাজ করে কিনা। তো আমি যেটা করলাম যে ডার্ক চকলেট এবং কফি খুবই মনোযোগ দিয়ে খেয়ে দেখলাম। খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে ওকে, আমি যদি একটু মনোযোগ দিয়ে ব্যাপারটাকে এনজয় করে খাওয়া ট্রাই করি, সো লেটস সে একটা টাচ আসলে আসছে, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো হতে পারে, ওকে, সমস্যা নাই। বাট ব্যাপারটা এমন না যে আমি হয়তো খেতে চাচ্ছি পোলাও কিন্তু খাচ্ছি সালাদ, মানে এতটা পার্থক্য আসলে না আর কি, ওকে। সো চকলেট কুকির সাথে কফি যে কম্বিনেশনটা, ওটা কিন্তু ডার্ক চকলেট, আপনি যদি প্রপারলি ভালো ডার্ক চকলেট যদি খুঁজে পান, সেটার সাথে কফি কিন্তু কাইন্ড অফ একটা সেম একটা ফ্লেভার বা আফটার নোট আসলে দেবে। তো আমার কাছে সর্বপ্রথম তখন হিট করছিল যে আমি আসলে ওই সময়টাতে একটু মানে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে আসলে ছিলাম বিভিন্ন ইস্যুর কারণে। সো আমি আসলে বারবারই খাবারটা এই জন্যই খেতাম, কারণ মনে হতো যে এই খাবারটা খেলে, আগে যেহেতু এই খাবারটা খেতাম, সো এই খাবারটা এবার আজকে খেলেও হয়তো বা সেম একটা হ্যাপি ফিল করবো, ডোপামিন রিলিজ হবে, এই টাইপের কিছু ইস্যু আমার মধ্যে ঘটতো আর কি। তো একদিন যখন ব্রেক করলাম, ব্রেক করার পর দেখলাম যে জিনিসটা আসলে নট সো ব্যাড। সো ফলাফল কি দাঁড়ালো, আমরা আসলে খাবার যেটা খাচ্ছি সেটা আসলে কাইন্ড অফ আমাদের একটা
ইমোশন, আমি প্রিভিয়াসলি এই কাজটা করতাম, দ্যাটস ওয়াই আমি সেটা আবার করতে চাচ্ছি। সেমভাবে আমরা সকালবেলা নাস্তা করি, আমাদের কাছে মনে হয় যে সকালবেলার এই নাস্তাটা কারেক্ট, পারফেক্ট, অথবা হচ্ছে সকালবেলা নাস্তাটা না করে গেলে আমাদের কাছে একটা অস্বস্তি লাগা শুরু হয়। দেন দুপুরবেলা আমি এমন অনেক মানুষও দেখছি যে দুপুরবেলার আপনি হয়তো মিড মর্নিংয়ে হয়তো সিঙ্গারা সামুচা দিয়ে কোনো একটা কারণে ভোজন করে ফেলছেন, কিন্তু দুপুরবেলার ভাতের ক্রেভিংটা আপনি কিন্তু দূর করতে পারতেছেন না, অথবা ভাত যদি না খান তাহলে আপনার কাছে না ইনকমপ্লিট মনে হয় আর কি, নিজেকে মনে হয় যে দুপুরবেলা ভাত যেহেতু খাই নাই সো ক্ষুধা লেগে যাবে। মানে এমনও হয়েছে যে আমি অফিসে একবার, আমাদের অফিসে যখন মিল ছিল তখন মানে আমি চিন্তা করছিলাম যে আমিও ডায়েট করবো, সবাইও ডায়েট করতেই পারে, তো সবাই মিলে রুটি খাবো আমরা। তো আমাদের যে কুক ছিল ওনাকে বলছিলাম আপনি রুটি বানাবেন আমাদের জন্য, আমরা হচ্ছে সবজি দিয়ে খাবো। তো একজন কোয়েশ্চেন করছিল যে আমরা রুটিটা আসলে ভাতের আগে পাবো নাকি পরে পাবো আর কি। তো হি ওয়াজ সিরিয়াস অ্যাকচুয়ালি, ওকে। সো এমন ও মনে করছিল কোনো কারণে যে আমি হয়তো নাস্তা টাইপের করে একটা কিছু দিতে যাচ্ছি আর কি। সো ভাত কিন্তু আমাদের দেশের জন্য খুবই ম্যান্ডেটারি একটা ব্যাপার, এটা ছাড়া আমরা আসলে জীবনকে চিন্তা করতে পারতেছি না। দেন বিকালবেলা আপনি হয়তো চা বিস্কিট বা মিড স্ন্যাক্সে চা বিস্কিট ছাড়া আসলে চিন্তা করতে পারবেন না। কোনো একটা অফিসে যাবেন, আপনি মিটিংয়ে যাবেন, আরেকজন ফ্রেন্ডের অফিসে যাবেন, সো চা বিস্কিট কিন্তু খুবই একটা আমাদের মানে আই ডোন্ট নো ঐতিহ্যের সাথে মিশে আছে অথবা আমাদের ব্লাডের সাথে মিশে আছে, অ্যান্ড আই ক্যান নট ডিনাই আসলে খুবই মজার খাবার এগুলো, তাই না? মানে প্রচণ্ড লোভনীয় খাবার এবং হচ্ছে প্রচণ্ড রিফ্রেশিং খাবার, মানে এগুলো আসলে লাইফ থেকে বাদ দেওয়াটা আসলে খুবই কঠিন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা আসলে ইমোশন খাই, আমরা আসলে অভ্যাসের বশে খাই। যে আমরা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করি যে আমরা আসলে কেন খাচ্ছি, তাহলে আসলে লুপটাকে, চেইনটাকে আসলে ব্রেক করা পসিবল। আপনি যদি স্মোকার হয়ে থাকেন দেন দেখবেন যে অটোমেটিক অকারণে আপনি লাইটার হাতে নিয়ে ফেলছেন, অকারণেই হচ্ছে আপনি টেনশনের প্যাকেট থেকে সিগারেট বের করে ফেলছেন। সেমভাবে আপনি সকালবেলা উঠে আসলে কি করবেন, সকালবেলা উঠে কিন্তু আপনি মেমোরি অনুযায়ী কিন্তু বাসা থেকে বের হয়ে যাবেন না অফিসের জন্য, আপনি স্বাভাবিকভাবে দেখা যাবে নাস্তার টেবিলে চলে যাচ্ছেন, বা দুপুরবেলা আপনার কাছে সবাই যখন ভাত খাওয়া শুরু করবে আপনার কাছে মনে হবে যে ওকে সো এখনের টাইমটাকে ইউটিলাইজ করতে হলে ভাত দরকার, রাতের সময়টাও সেম। তো আমরা কিন্তু এভাবে চিন্তা করি না যে লেটস সে আপনি হয়তো বা স্যুপ দিয়েও যে একটা ডিনার করতে পারবেন, অথবা হচ্ছে সকালবেলা হয়তো সিম্পল এগস দিয়েও ব্রেকফাস্ট করতে পারবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা ওভাবে করে চিন্তা করি না। সো ডায়েটের জন্য আমার কাছে মনে হয়েছে সর্বপ্রথম ইমোশনটাকে আসলে একটু আলাদা করতে হবে, অভ্যাসটাকে একটু আলাদা করতে হবে, যে আমরা এতদিন কি করে আসছি, অথবা আমাদের এটা ইমোশনাল পয়েন্ট কিনা, এই জায়গাটা আসলে ব্রেক করতে হবে। এটা যদি সামহাও আমরা ফিগার আউট করতে পারি এবং এটা যদি আমরা একটু টোন ডাউন করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় ডায়েটটা একটু হলেও ইজি হতে পারে। সো আমি কোনো একটা কারণে হয়তো এতদিন পর্যন্ত আমি ভুলেই গেছিলাম যে রুটি ভাজি আমার কাছে কি পরিমাণ পছন্দের খাবার, এটা আমি আসলে ভুলে গেছিলাম সামহাও। যদি মনে থাকতো আমার আসলে, তাহলে আসলে এতটা সহজে হয়তো আমি ছাড়তে পারতাম না আর কি। অথবা যেটা করতে হবে, আপনার কিছু অল্টারনেট ফুড আসলে রেডি করে ফেলতে হবে, যে রুটি ভাজির বদলে, অথবা আপনি যদি পরোটা অ্যাভয়েড করতে চান, এই মুগ ডাল আপনি শুধু খেয়ে তো আসলে লাভ নাই। এই যে ঘিয়ে ভাজা, এই যে সফটি ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, এটা তো আপনি আসলে এমনিতে খেতে পারবেন না। তো আমরা ডায়েটে কিন্তু ভুল এটাই করি, অনেকদিন পর্যন্ত আসলে এটাই করা হয়েছিল যে লেটস সে পরোটাটাকে অ্যাভয়েড করে ভাজি ডাল ওগুলো হচ্ছে মানুষ খায়। তো দেখা যায় ওই সময় কিন্তু ডায়েট আসলে পসিবল হয় না, কারণ আপনার পরোটার ক্রেভিং থেকে যাচ্ছে। বাট আপনি যদি প্যাটার্নটা চেঞ্জ করে ফেলেন খাবারের, লেটস সে আপনি ভেজিটেবলটা সর্টেড করে ফেলছেন, অথবা যে ডাল খান সমস্যা নাই, ডালটাকে অন্যভাবে প্রিপেয়ার করলেন যেখানে আপনার এই ক্রেভিংটা আসলে আসবে না। সো এইভাবে অনেক রকম ওয়ে আছে। সো এনিওয়েজ, আমার একটা গল্পর কথা মনে পড়ে যাচ্ছিল আর কি। আমার খুব পছন্দের একটা শর্ট অ্যানিমেশন বলতে পারেন। আমি ফর দ্য ফার্স্ট টাইম অ্যানিমেশনের একটা মর্মার্থ আসলে বের করতে পারছি। আই নো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বাট গল্পটা না বললেই নয়। তো অ্যানিমেশনে অনেকেই দেখছেন হোপফুলি, লাভ ডেথ রোবট নামে একটা সিরিজ আছে। সো এটার একটা এপিসোডের নাম হচ্ছে জিমা ব্লু। তো আই নো অনেকেই দেখছেন, যারা দেখেননি তাদের জন্য বলতে চাচ্ছি আর কি। এখানে শুরুটা এমনভাবে হয় যে একজন আর্টিস্ট আছে। সো এই আর্টিস্টটা আসলে এতটা ক্রিয়েটিভ, এতটা ট্যালেন্টেড, পৃথিবীর সীমা ছাড়াই এই আর্টিস্টটা আসলে গ্যালাকটিক কিছু পেন্টিং করে। লেটস সে সে সিম্পল পোর্ট্রেট থেকে শুরু করার পরে, ল্যান্ডস্কেপ থেকে শুরু করার পরে, সব ধরনের স্টিল ইমেজ, এই ধরনের ছবি আঁকার পরে একটা সময় হচ্ছে সে স্পেসে গিয়ে হচ্ছে কিছু আর্ট শুরু করে। লেটস সে টোটাল প্ল্যানেটকে সে পেইন্ট করা শুরু করে দেয়। এই টাইপের একটা ব্যাপার, ক্রেজি কিছু ঘটনা ঘটায় আর কি। এবং সে তার ছবি আঁকতে আঁকতে একটা সময় সে তার ছবির মধ্যে কিছু প্যাটার্ন রাখা শুরু করে, লাইক যে স্কোয়ার একটা বক্স,
ব্লু কালারের একটা স্কোয়ার বক্স রাখা শুরু করে। সো এভাবে করতে করতে দেখা গেল যে পেন্টিং যত আগাচ্ছে, দিন যত আগাচ্ছে, তো স্কোয়ারের বক্সটা হচ্ছে তত তত বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছোট্ট একটা বক্স ছিল ফুল ক্যানভাসের মধ্যে, বিশাল সাইজের ক্যানভাসের মধ্যে ছোট্ট একটা বক্স ছিল। দেন একটা সময় দেখা গেল যে লাস্ট ইয়াটা এমন ছিল যে ওভারঅল জাস্ট একটা ব্লু স্কোয়ারই হচ্ছে বেসিক্যালি সে তার আর্ট হিসেবে প্রেজেন্ট করছে আর কি। খুবই ট্যালেন্টেড একটা আর্টিস্ট। তো একটা সাংবাদিক তার হচ্ছে সাক্ষাৎকার নিতে যায়, অনেকদিন পর তা এসে পারমিশনটা পায় সাক্ষাৎকার নেওয়ার জন্য। সো তখন হচ্ছে ওনার হচ্ছে জিমা। সো জিমা তখন সাংবাদিকটাকে বলে যে জিমা তখন সাংবাদিকটাকে আরেকটা গল্প শোনায়। তো গল্পটা হচ্ছে একটা রোবটের গল্প, যে রোবটটাকে আসলে প্রিপেয়ার করা হয়েছিল, তৈরি করা হয়েছিল ছোট্ট একটা পারপাসে। সে হচ্ছে একটা ছোট্ট সুইমিং পুলের টাইলস হচ্ছে সে ক্লিন করে বেড়াতো আর কি। ক্লিনিং, আমাদের যেই বাসায় এখন কিছু ডাস্ট ক্লিনার কিছু রোবট পাওয়া যায় আর কি। সো আপনি জাস্ট বাসার মধ্যে ছেড়ে দিবেন এবং হচ্ছে সে ভ্যাকুয়াম করে 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 আগাবে। ওকে, সো সুইমিং পুলের জন্য এই টাইপের একটা ছোট্ট রোবট আসলে একটা ছেলে বানাইছিল। তো ওই রোবটটা সুইমিং পুলে আসলে ঘুরে বেড়াতো এবং হচ্ছে সে টাইলসগুলো পরিষ্কার করে বেড়াতো। সো রোবট যেহেতু, ছেলেটা একটু সময় চলে যায়, ছেলেটা এক সময় মারা যায়, দেন হচ্ছে রোবটটা আরেকজনের হাতে গিয়ে পৌঁছায়। সেই রোবটের কিছু চিপ এবং মেমোরি চেঞ্জ করে, রোবটটাকে একটু অ্যাডভান্স করার পর রোবটটা আরেকটু জিনিস বোঝে। তো সুইমিং পুল থেকে লেটসে সে গার্ডেন ক্লিন করতে থাকে, এরপর সে হাউস হোল্ড রোবট হিসেবে থাকে। এটা অনেক ফিউচারে একটা কাহিনী দেখাচ্ছে আর কি। সো এরপরে আস্তে আস্তে আসলে রোবটটার মধ্যে আরও ইন্টেলিজেন্স চলে আসে, দেন হচ্ছে সে একেবারে হিউম্যানের মতো করে আচরণ করা শুরু করে। সো এভাবে মানে অ্যাডভান্স হতে হতে এমন একটা পর্যায়ে হয় যে রোবট তখন মানবিক সমস্ত গুণাগুণ তো তার মধ্যে আসেই, বরং ক্রিয়েটিভ কিছু গুণাগুণও চলে আসে। সো সে ফার্স্ট টাইম রিভিল করে যে জিমা হচ্ছে সে রোবটটা যে একটা সময় শুধুমাত্র সুইমিং পুল ক্লিনের জন্য আসলে তাকে বানানো হয়েছিল। সো জিমা তার লাস্ট একটা এক্সিবিশন করতে চায়, যেখানে ফাইনাল তার আর্ট ওয়ার্কটা আসলে দেখাবে। তো সাংবাদিকটাকে আসলে ডাকে এই জন্যই যে জিমার লাইফ ওয়ার্ক অথবা লাইফের হিস্ট্রি যাতে সে মানুষজনকে বর্ণনা করতে পারে, সেই জন্য হচ্ছে তাকে ডাকে। সো সেই যে স্কোয়ার যেই ব্লু বক্সগুলো আসলে দিচ্ছিল, সেটা হচ্ছে তার সেই সুইমিং পুল, তার জার্নি যেখান থেকে শুরু হয় সেই সুইমিং পুলের ব্লু টাইলসগুলো আসলে সে ইমাজিন করতো এবং ওই বক্সটাকে সে কল্পনা করে তার পেন্টিংয়ে নিয়ে আসতো বারবারই। ফাইনাল অ্যানিমেশন মানে ফাইনাল সিনটা আসলে খুবই ইমোশনাল। সো দেখা যায় যে জিমা আসলে একটা বড় সুইমিং পুল থাকে সেই ব্লু টাইলসওয়ালা বা ব্লু বক্সওয়ালা। তো জিমা সেই সুইমিং পুলে জাম্প করে এবং সে খুব আস্তে আস্তে করে তার ফাংশনগুলো অফ করে দেয় এবং সে যে পারফেক্ট একটা যে রোবটের শেপ ছিল, সেই শেপ থেকে সে জাস্ট ব্রেক করতে 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 ছোট্ট একটা রোবটে পরিণত হয়, যেখানে হচ্ছে তার আদার্স মেমোরিগুলো আসলে তখন ডিজলভ হয়ে যায় এবং সে ছোট্ট একটা রোবটে পরিণত হয় যে আবার সুইমিং পুল ক্লিন করাতে আসলে লেগে যায়। সো আমার কাছে, আমি অনেকবার দেখছি অ্যানিমেশন, আমার পছন্দের অ্যানিমেশন সবই ঠিক আছে, কিন্তু আমি আজকে হঠাৎ করে এই যে ফুড জার্নির সাথে মিলিয়ে আমি আসলে হঠাৎ করে মনে হয়েছে যে মানুষের লাইফ আসলে আপনি যতই অ্যাডভান্স হন না কেন, আপনি আসলে যতই মডার্ন হন না কেন, তো একটা সময় আপনার রুট আপনি খুব চরমভাবে আসলে মিস করবেন। তো ইটস লাইক যে আমি ডায়েট করছি বিভিন্ন জার্নিতে, বিভিন্ন খাবার ট্রাই করছি, বিভিন্ন খাবার বানাচ্ছি, অনেক মডার্ন কুজিন আমি ট্রাই করছি, ইংলিশ কুজিন ট্রাই করছি, আমেরিকান জাপানিজ কুজিন ট্রাই করছি, স্প্যানিশ কুজিন ট্রাই করছি, নিজে নিজে কিছু বানাচ্ছি, বিভিন্ন খাবার দাবার আসলে খাচ্ছি, তাই না? বাট একটা সিম্পল মেমোরি বা একটা সিম্পল অভ্যাসের মধ্যে বা একটা অনেক আগের সিম্পল একটা অভ্যাসের মধ্যে যে একটা আনন্দ আছে, মানে অনেকগুলো মেমোরি আসলে রিবার্থ করে এবং অনেকগুলো রিচুয়াল আসলে রিবার্থ করে। আজকে আসলে খাবারটা আমাকে ওই টেস্টটাই আসলে দিছে। ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর মি। এমন না যে দিস ওয়াজ নট দ্য ফুড, অ্যাকচুয়ালি খাবারের টেস্ট আসলে ইম্পর্টেন্ট না, দ্যাটস দ্য ফ্যাক্ট। এটাই বোঝাতে চাচ্ছিলাম যে খাবারের টেস্ট যাই হোক না কেন, আপনার ইমোশনটা যদি খাবারটা হিট করতে পারে, আপনার ইমোশনাল পয়েন্টে যদি খাবারটা হিট করতে পারে, তাহলে আসলে আপনার খাবারটা মজা লাগবে। সো খাবারটা এমন কোনো খাবার না, আমি এর চেয়ে অনেক ভালো পরোটা ভাজি খাইছি, পরোটা ভাজি এর চেয়ে ভালো আমি বানাতে পারি, আমার ওয়াইফ বানাতে পারে, আমার মা বানাতে পারে। বাট আমি হঠাৎ করে অনেক দিন পরে আজকে এই পরোটা ভাজি ডিম খাওয়ার পরে আমার সেই ইমোশনাল বেসটাতে আসলে খাবারটা হিট করে, যেখানে আমার কাছে ইচ্ছে হচ্ছিল, আমি আসলে মনে হচ্ছিল যে সে আগের সময়ে যদি গিয়ে বসে থেকে থাকতে পারতাম, আগে সেই সকালবেলায় বসে যদি এই নাস্তাগুলো খেতে পারতাম বন্ধুবান্ধব সহ, ফ্যামিলি সহ,
তাহলে আসলে লাইফটা এখন অনেক অ্যাডভান্স মডার্ন সব কিছু, বাট সেই আগের কোর হ্যাপিনেসটা, সেই আগের যে বেসিক হ্যাপিনেসটা, মানে লাইফের চিন্তা অনেক কম, ইনকামের চিন্তা কম, লাইফে আগানোর চিন্তা কম, জাস্ট একটাই নিড ছিল সকালবেলা উঠবো। সকালবেলা উঠার একটা মেইন উদ্দেশ্য ছিল এটা যে সকালবেলা উঠার পর তো নাস্তা করব, নাস্তা করার পর হয়তো সর্বোচ্চ স্কুলে যাব, অথবা হচ্ছে বন্ধের দিন বাসায় বসে থাকবো, বই পড়বো, খেলাধুলা করব। সো এই যে বেসিক হিউম্যান নিড, কোনো চিন্তাভাবনা ছাড়া আপনি খাবেন, থাকবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন, এই বেসিক নিডটার যে ক্রেভিং মানুষের আসলে থাকে, এটা আসলে বলার মতো না। সো জিমা ব্লু আসলে এই টাইপের কিছুই চাচ্ছিল, যে একটা ওর এত আর্টিস্টিক মেন্টালিটি এবং এত ক্যালিবারের পরে ও আসলে সব কিছু বাদ দিয়ে ও একটা সময়ে আসলে ফিরে যেতে চায় যেখানে আসলে ওর সোল পারপাসটা, যেটার জন্য আসলে ও তৈরি হয়েছে, সেই সোল পারপাসে ও আসলে বাকি জীবন সার্ভ করতে চায়, বা যতদিন আছে সে সার্ভ করতে চায় একটা পারপাস নিয়ে। সো আমার ফুডটাও আমাকে আসলে, আমি জানি না বেশি কঠিন, বেশি ফিলোসফিক্যাল কথা হয়ে যাচ্ছে কিনা, বাট থিঙ্ক লাইক এ ফুড, যেটা আপনার আসলে খুবই পছন্দের, যেটা আপনার খুবই ইমোশনাল, সেটা কিন্তু লেটস সে আপনার দাদির হাতের বানানো একটা ভাপা পিঠা হতে পারে, আপনার নানির হাতের বানানো কিছু ছিটরুটি পিঠা বা চিতই পিঠা হতে পারে, আপনার মায়ের হাতের বানানো একটা খিচুড়ি হতে পারে, আপনার এলাকার ফ্রেন্ডদের সাথে বা নেইবারের সাথে খাওয়া কোনো একটা সকালের ব্রেকফাস্ট হতে পারে, এনিথিং, ইট কুড বি এনিথিং। আপনার প্রিয়জন যে হয়তো এখন পৃথিবীতে নাই, তার বানানো কিছু খাবার দাবার হতে পারে, যেটা আসলে আপনি এখন, যেটার জন্য আপনি আসলে সব কিছু ছেড়ে হলেও এই খাবারটা আপনি ট্রাই করতে চাইবেন, তাই না? সো এখন আমরা আসলে খাবার খাই শখের বসে বা মজা পাওয়ার জন্য, তখন ব্যাপারটা আসলে এরকম ছিল না, তখন ইট ওয়াজ ডিফারেন্ট বেসিক্যালি। ওকে, সো আজকে আমি খাবারটা খাওয়ার পরে, আমার বাবু তখন খাচ্ছিল, আমি যখন খাচ্ছিলাম আর কি, সো বাবুকে আমার ওয়াইফ খাওয়াচ্ছিল, তো আমি আসলে বসেছিলাম আমার স্টাডি রুমে বসে, আমি না কিছুক্ষণ চোখ বন্ধ করে আসলে চিন্তা করছিলাম, মানে ওয়্যার অ্যাম আই, আমি আসলে এত মিস করছিলাম সেই দিনগুলোর কথা, সেই সিম্পল লাইফস্টাইলের কথা, অথবা সেই সিম্পল খাবারের কথা, যখন আসলে ভ্যারিয়েশন কম ছিল, যখন আসলে লাইফে ক্রিটিক্যাল সিচুয়েশন কম ছিল, ক্রিটিক্যাল কন্ডিশন কম ছিল, জাস্ট খেতে হবে, খেতাম, এরপর চলে যেতাম, এই টাইপের একটা ব্যাপার আর কি। সো এনিওয়েজ, সকালবেলা নাস্তা অনেক বেশি বড় হয়ে গেছে, লেটস গো টু দুপুরবেলার খাবার। সো দুপুরবেলা আমার কাছে, ভাই মার্ফিজ ল নিয়ে আমি আসলে টায়ার্ড হয়ে গেছি, এটা নিয়ে আমি আর কথাই বলতে চাই না। সো এটাকে আমি পজিটিভভাবে আমার রিজিক ধরে নিচ্ছি। সো আমি ধরে নিলাম আমার রিজিক খুবই ভালো। সো ডায়েট করা মাত্র আমার কাছে প্রচুর খাবার চলে আসে। সো দুপুরবেলা আমি জানতে পারলাম যে আমার বড় মামা হচ্ছে কিছু খাবার পাঠাবে রাতের বেলা। সো তেহারি পাঠাবে উনি রাতের বেলা। সো তেহারি যেহেতু পাঠাবে, সো আমি দুপুরবেলা খাবারটাকে একটু সিম্পল রাখার ট্রাই করলাম। সো দুপুরবেলার খাবার ওয়াজ লাইক, যে আমি ভাবলাম যে আমি যেহেতু রাতে কার্ব নিব, সো কার্ব আসলে দিনের বেলা নেওয়ার কথা আর কি, রাতে যেহেতু কার্ব নিতেই হবে, সো আমি যেটা প্ল্যান করলাম যে ওকে আমি একটু আমার টোনে চলে যাই আর কি। সো আমার আসলে ডিম বাদাম এগুলো খেতে খুব বেশ ভালোই লাগে। তো আমি যেটা করলাম যে দুপুরবেলা খাবারের জন্য হ্যান্ডফুল কিছু বাদাম, মিক্সড নাটস আর কি। সো ডিফারেন্ট টাইপের কিছু বাদাম আছে এখানে, দেখা যাচ্ছে যে আমন্ড আছে, ক্যাশোনাট আছে, দেন হচ্ছে ওয়ালনাট আছে, দেন হচ্ছে ব্ল্যাক রেইজিন আছে, ক্র্যানবেরি আছে, দেন এখানে 3টা ব্ল্যাক ডেটসের মতো দেখা যাচ্ছে, ওটা আসলে ড্রাইড প্রুন। সো আমার কাছে বেশ মজা লাগছে। প্রুনের টেস্ট হচ্ছে কিছুটা আমাদের দেশে যে পাওয়া যায়, কি বলে, আলু বোখারা পাওয়া যায়, ভেজা আলু বোখারা, যেটা ওই টাইপের কিছুটা খেতে আর কি, একটু ট্যাঙ্গি এবং স্ম্যাশি একটা মিট জাতীয় একটা খাবার আর কি। সো ড্রাইড প্রুনটা বেশ ভালো এবং হেলদিও আসলে। আর এর সাথে আমি খেলাম হচ্ছে অনেকগুলো ডিম একসাথে হচ্ছে পোচ করে খেলাম, কয়েকটা হচ্ছে ইয়োক হার্ড করে ফেলছে, আর কয়েকটা ইয়োক হচ্ছে নর্মাল সফট রাখছি, এটা খেলাম। অ্যান্ড হচ্ছে প্রোটিন পাউডার খেলাম, তো টক দই দিয়ে, চিয়া সিডস দিয়ে প্রোটিন পাউডার, চকলেট ফ্লেভারের প্রোটিন পাউডার। সো এটা বেশ মজার একটা ডেজার্টের মতো আসলে হয়ে যায়। আমার খুবই ফেভারিট একটা খাবার এটা। সো যখন আমার খুবই ক্ষুধা লাগে বা যখন আমার প্রোটিন খুব বেশি দরকার হয়, তখন আমি এই খাবারটা আসলে খাই। সো রেশিও অনুযায়ী আসলে ওয়ে প্রোটিন নিয়ে আমি অন্যদিন কথা বলবো। সো রেশিও অনুযায়ী ওয়ে প্রোটিনটা বানানোর পরে আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু ইচ্ছে করেন অতটুকু টক দই অ্যাড করে দিলেন, দেন হচ্ছে কিছু চিয়া সিডস অ্যাড করলেন। সো ইটস এ বিউটিফুল স্মুদি টাইপের একটা ফিলিংস আসে, রিফ্রেশিং খুবই, আপনার ক্ষুধা যাবে এবং ডেজার্টির একটা টোন পাবেন, এবং আপনার একটা ওই যে চকলেট ক্রেভিং টাইপের কিছু থাকলে এটা আসলে এই ক্রেভিংটা আসলে দূর করবে আর কি। সো দিস ইজ ভেরি এফিশিয়েন্ট, ভেরি হাই প্রোটিন এবং লো ক্যালোরির একটা খাবার অ্যাকচুয়ালি। ওকে, সো আমি এই জন্য প্রোটিন শেকটা খেলাম টক দইয়ের সাথে,
দেন কিছু শুকনো বাদাম এবং ড্রাইড কিছু কিশমিশ হাবিজাবি এগুলো মিশিয়ে খেলাম, আর হচ্ছে ডিম খেলাম। সো ওভারঅল আমি বেশ ভালো একটা ফ্যাট, প্রোটিন এবং হালকা কার্ব, হালকা না ভালোই কার্ব আছে এখানে, বাদাম থেকে প্রচুর কার্ব আসলে আছে। সো এগুলো মিলে একটা ভালো আমি লাঞ্চ আসলে খেয়ে নিলাম আর কি। অ্যান্ড প্রিপারেশন নিলাম রাতের খাবারটার জন্য। তো রাতের খাবারটা প্রিটি বেসিক, তেমন কিছু আসলে বলার নেই। আমি যেটা করলাম, রাতের খাবার যখন সময় চলে আসছে তখন আমি আসলে অ্যাজ ইউজুয়াল প্রচুর সালাদ, আসলে গতকালটা আসলে খুব কাজ করছে। সো আমি প্রচুর সালাদ কেটে নিলাম, পান্নামার থেকে আলাদা করে সালাদ অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আর কি। সো অনেকগুলো শসা কাটলাম, দেন হচ্ছে টমেটো কাটলাম একটা, দেন হচ্ছে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ, সবগুলো মাখিয়ে হালকা পিঙ্ক সল্ট দিয়ে, এবং আজকে অল্প একটু অলিভ অয়েলও অ্যাড করছি। সো এটা দিয়ে একটা ইটসেলফ কিন্তু একটা গুড সালাদ আসলে হয়ে যাচ্ছে, যেটা ভেরি রিফ্রেশিং। এবং এর সাথে এই যে এই পরিমাণ হচ্ছে তেহারি নিলাম। তো তেহারিটা ওকে, প্রিটি বেসিক। সো নর্মালি আসলে এলাকায় বাবুর্চি দিয়ে রান্না করলে যেরকম তেহারি হয় এই টাইপের একটা তেহারি ছিল। ইট ওয়াজ গুড, কমপ্লেন করার মতো কিছু আসলে নাই, টেস্ট ওয়াজ ওকে। বাট আমি আজকে আসলে বেশি খেতে চাচ্ছিলাম না আর কি, একটু কমই খেতে চাচ্ছিলাম, কারণ তেহারি আজকে ক্রেভিং আসলে খুব একটা ছিল না। সো এগুলো দিয়ে মোটামুটি আজকে দিনটা মোটামুটি আমি প্যাক করে নিলাম। তো এক হিসাবে আজকের দিনটা ভালোই বলা যেতে পারে, কারণ দুপুর টাইমটা সামহাও আমি ব্যালেন্স করে ফেলছিলাম আর কি। আমি সকালের পরোটা ভাজি খাওয়ার পরে দুপুরে আমার ইচ্ছা ছিল যে বাসায় যেহেতু আছি, ওয়াইফকে সহ হচ্ছে হয়তো বা বিরিয়ানি, তেহারি অথবা খিচুড়ি এই টাইপের কোনো একটা আইটেম খাবো, অথবা লেটসে আরেকটু হেভি কিছু হতে পারে, আই ডোন্ট নো। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছিলাম, মানে মাথায় অনেক কিছু আসছিল, দোসা আসছিল মাথায়, ইডলি আমার খুব প্রিয় একটা খাবার, ইডলির কথা আসছিল। বাট ভাবলাম যে ওকে, এগুলো না করে আমি হচ্ছে হালকার মধ্যে দিয়ে যাই। তো দুপুরে খাবারটা কিন্তু বেশ কম ক্যালোরি এবং খুব হাই প্রোটিনের খাবার, উইচ ইজ ভেরি এফেক্টিভ ফর ওয়েট লস, ফ্যাট লস। অ্যান্ড রাতে যেহেতু এগুলো খেলাম, উইচ ইজ ইন এ সেন্স ওকে ফর মাইন্ডফুল ইটিং। সো ডে 3 আমি সকালে প্রচণ্ড ইমোশনালভাবে, দুপুরবেলা খুবই স্মার্টলি হ্যান্ডেল করে, এবং রাতের বেলা হালকা একটু ব্রেক করে এবং মাইন্ডফুল ইটিংয়ের মধ্যে আজকের ডে 3 শেষ করলাম। সো যেটা করতে হবে এখন, প্রপারলি আসলে ঘুমাতে হবে। অ্যান্ড নেক্সট 2 দিন আসলে আমার জিমের ডে। সো জিমে প্রচুর আসলে খাটাখাটনি করতে হবে আর কি। অ্যান্ড আমি কালকে ভাবছিলাম যে ওকে, প্রতিদিন কি আসলে মাইন্ডফুল ইটিং করব। তো আমি কালকে আমার সেকেন্ড উইকের প্ল্যানটা দেখলাম। সেকেন্ড উইকের প্ল্যানটা দেখার পর আমার মাথায় হাত, সেকেন্ড উইকে যে পরিমাণ কঠিন একটা মিল প্ল্যান আমার জন্য ওয়েট করতেছে। তো আই ওয়াজ লাইক ওকে, আমি লেটস এই 7 দিন খুব ভালো মতো মাইন্ডফুলি এনজয় করে আসলে খাবার খাবো, এবং প্রপার ক্রেভিং দূর করবো। যা যা খেতে ইচ্ছা করতেছে আমি অল্প পরিমাণ ঠিক রেখে আসলে আমি খাবো চিন্তা করছি আর কি। সো এদিকে আসলে কোনো ছাড় নাই। সো এই উইকটা এভাবে করেই যাবে ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে আমি ট্রাই করবো নেক্সট ফুডগুলো যদি পসিবল হয় ভিডিও করে রেকর্ডেড করে দেখানোর জন্য, এবং নতুন কোনো গল্প নিয়ে আপনার সামনে আবার আসবো।